শোনা যাচ্ছে? Yes, sir. ওকে। আচ্ছা, আমাদের এটা করার কথা ছিল। So suppose that you are considering investing in a 4-year bond that has a face value 1000 and a coupon rate of 6%. Suppose that you purchase the bond. The next day the interest rate on similar bonds falls to 5%. তাহলে আমার যাচ্ছে এখানে what will be its current yield? Current yield কি? আমার ফাইনালি আমি কত পার্সেন্ট তোমার ইন্টারেস্টটা পাবো, রাইট? তো আমার যে প্রাইস দিয়ে আমি কিনছি মাইনাস যে প্রেজেন্ট ভ্যালু যে প্রাইসটা আসবে ডিভাইডেড বাই এটা, রাইট? আচ্ছা, আগে আমার প্রথমে এটা প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। এটা হচ্ছে 4-year বন্ড। ওকে, তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে কি 60 করে পাবো 6%। 60 বাই 1 প্লাস 5% প্লাস 60 1 plus 5% square plus 60 1 plus 5% cube plus 60 1 plus 5% to the power 4 plus 1000 1 plus 5% to the power 4. ওকে, তো দেখো আমার সিমিলার বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। ওকে, তাহলে সিমিলার বন্ডে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তার মানে কিন্তু আমার সরি ইন্টারেস্ট রেট কমে গেছে। সো আমার এখন কি হবে কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? আচ্ছা, যাই হোক, এটা কত আসবে আমরা একটু ক্যালকুলেট করি। টু দি পাওয়ার 4, তাহলে আমার এখানে আসতেছে 1003 1035 পয়েন্ট সামথিং আর কি। তো এটা হচ্ছে কি আমার এখনকার প্রাইস। ওকে, সো এখন ও চাচ্ছে কারেন্ট ইল্ড কি হবে। তাহলে আমি যদি এখন এই বন্ডটা কিনি তাহলে আমার এই বন্ডের কারেন্ট ইল্ডটা কি? তাহলে তোমার এই বন্ডের প্রাইস প্লাস আমি আসলে কুপন পাবো কত? কুপন পাবো এই যে 1000 এর 6%, তাহলে 60। তাহলে কারেন্ট ইল্ড হবে এটা। এটা কি বুঝতে পারতেছি? কারেন্ট ইল্ড 6% থেকে এখন এটাতে চলে যাবে, উইচ ইজ
5.7. ওকে, আচ্ছা, এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার বি তে। Now suppose that 1 year has gone by since you bought the bond. You have received the first coupon payment, শেষ. How much would another investor be willing to pay for the bond now? What was your total return on the bond? If another investor has bought the bond a year ago from the amount that you calculated in A, what would the investors total return have been? আচ্ছা, তাহলে এখানে কয়েকটা জিনিস থাকছে। ওকে, প্রথমে সে চাচ্ছে আম ও আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমার নতুন প্রাইসে সে কতটুক দিতে ইচ্ছুক, রাইট? সো এখন আমার এটা 5%, রাইট? তাহলে আমার একটা কুপন পেমেন্ট শেষ, যেহেতু, তাহলে এরপর থেকে আমার হবে 61 প্লাস 5% প্লাস 61 প্লাস 5% স্কোয়ার প্লাস 60 বাই 1 প্লাস 5% কিউ প্লাস 1000 বাই 1 প্লাস 5% কিউব। তাহলে এটা আসে আমার এটা আসতেছে 1027.23। আচ্ছা, 1027 না। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমার এখন জানতে চাচ্ছে যে আমার এটা প্রাইস আর এটাতে আমি সেল করতে পারবো। তাহলে এটাতে যদি সেল করি টোটাল রিটার্ন কত হবে? তাহলে টোটাল রিটার্ন কি? টোটাল রিটার্ন হচ্ছে আমার কুপন পেমেন্ট কত পাই প্লাস হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। মনে আছে এটা? ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন যেহেতু চাইছে, এটা হচ্ছে কি টোটাল রিটার্ন। রেট অফ রিটার্ন যেহেতু চাইছে তাহলে আমি যত টাকা দিয়ে কিনছিলাম 1000 ইন্টু 100, তাহলে আমার টোটাল কুপন পেমেন্ট, আমি একটা যেহেতু কুপন পেমেন্ট পাইছি, এন্ড ক্যাপিটাল গেইন আমার হচ্ছে এই যে 1000 দিয়ে কিনছি, 1027 বিক্রি করছি, তাহলে 27 টাকা ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। ওকে, তাহলে 60 প্লাস 27 বাই 1100, তাহলে আমার রিটার্ন রেট অফ রিটার্ন হচ্ছে 27%। বুঝতে পারলাম? কি দেখি? এই যে তুমি দৌড়াও, আমি দেখতে পেলাইছি। তুমি দৌড়াও। আচ্ছা, স্যার এখানে হচ্ছে যে 27টা কোথা থেকে আসছে একটু একবার বলবেন? এই 27টা, এই 27টা আছে এখান থেকে, এই যে আমি এখান থেকে আসছি, আমি তোমার 1 বছর পরে বিক্রি করে দিচ্ছি। ওকে, আমি যেটা 1 বছর পর বিক্রি করে দিচ্ছি, তাহলে 1 বছর পর আমার প্রাইসটা কি হবে? এখন আমার ইন্টারেস্ট রেট হচ্ছে 5%, এন্ড আমার আর 3টা কুপন পেমেন্ট বাকি, কারণ একটা কুপন পেমেন্ট আমি পেয়ে গেছি। তাহলে 3টা কুপন পেমেন্ট বাকি, তাহলে আমার এই যে 3টা কুপন পেমেন্টের ওই ইয়ার থেকে, মানে আমার সেকেন্ড ইয়ার থেকে আমার কি পরিমাণ, আমার প্রাইসটা কি হবে, প্রেজেন্ট ভ্যালুটা কি হবে? এজন্য আমার 60, এরপর 60 বাই হচ্ছে আমার এই প্রেজেন্ট ভ্যালু 2 বছর পর যেটা পাবো, আর থার্ড বছর পর যে প্রেজেন্ট ভ্যালুটা পাবো সেটা। তো এটা হচ্ছে কি আমার প্রাইস, সেল করে দিলাম। তাহলে সেল করে দিলে আমি কিনছিলাম কত টাকা? 1000 টাকায়, তাহলে আমার 27 টাকা লাভ। তো এই 27টা এখানে আসে, তো এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল গেইন।
আমার আচ্ছা স্যার, আমার যে 1 বছর চলে গেছে, এই 1 বছর মানে এটা কি আমার সামনের বছর যাবে, পরের বছর মানে আপনি এখানে 1 2 3 দিছেন, এখানে 2 3 4 হবে না এরকম টাইপের মানে? না, এই যে এটাই বলতেছি, এই যে দেখো 1 year has gone by, মানে আমার 1 বছর চলে গেছে and ওই 1 বছরের কুপন পেমেন্টটা হচ্ছে এই যে এখানে 1 বছরের কুপন পেমেন্ট 60 টাকা আমি পাইছি। এবার বুঝতে পারতেছি? তাহলে এখন স্যার, আপনি যে আমার যে 1 বছর চলে গেছে, সেই 1 বছর তো মানে আমি তাহলে দ্বিতীয় বছর থেকে তো মানে শুরু করব না আবার? তাহলে তো আমার 2 3 আর 4 হবে না। না, দ্বিতীয় বছর থেকে তো আমি তো সেল করব, এখন নতুন যে কিনবে আমি তো তার অনুযায়ী প্রেজেন্ট ভ্যালুটা মেজার করতে হবে। সে তো আর 4টা পেমেন্ট পাবে না, সে 3টা পেমেন্টই পাবে। বুঝতে পারতেছি এবার? জি স্যার। হ্যাঁ, স্যার, এগুলা ভুল গেলে কি আপনি ফুল মার্কস কেটে দিবেন নাকি হ্যাঁ, পার্শিয়াল দেন? পার্শিয়াল কিছু অনেক কম পাবো, পার্শিয়াল, বাট হ্যাঁ, এটা তো বড় ভুল, এটা আমরা ক্লাসেও করছিলাম, টিউটোরিয়ালেও করছিলাম, যাই হোক সমস্যা নেই, আমাদের আরো টেস্ট আছে। সো এখন এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে কি আমার যে বায়ার, নতুন বায়ার, নিউ বায়ার, তার ভিউ থেকে এখন নতুন বায়ার তো 3টা কুপন পেমেন্ট পাবে, সে কি আর 4টা পাবে? 1 বছর তো চলে গেছে। So, তার হিসাবে তো আমার তার প্রেজেন্ট ভ্যালু, কারণ সে কিনবে, তাহলে সে কিনবে কি তার প্রেজেন্ট প্রাইস ইজ ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু, আমরা তো এটা জানি। তো ওই অনুযায়ী কিনবে, এর জন্য আমার 3 বছর। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে চাইছে ইফ আনাদার ইনভেস্টর হ্যাড bought the bond a year ago for the amount that you calculated in A, আচ্ছা এতে আমরা কত ক্যালকুলেট করছিলাম, 1035, এই যে এটা, আচ্ছা তাহলে 1035 আমার প্রাইস অফ দ্য বন্ড। If another investor bought the bond a year ago for the amount that you calculated in A, total return কত হইতো? তাহলে এখন কি হবে? এখন তুমি দেখো, আমি তো লাকিলি আগে 1000 টাকায় কিনে ফেলছিলাম, কিন্তু সাথে সাথে আমার বন্ডের ইন্টারেস্ট রেট কমে গেছে, তো এই জন্য আমার এটা প্রাইস বেড়ে গেছে, রাইট? এখন এই অনুযায়ী যদি কিনতো তাহলে দেখো এখন আমার তাহলে ওই, সো এটা হচ্ছে P1, মানে হচ্ছে 1 পিরিয়ডে, তাহলে আমি যদি এখন ইনভেস্টরের, সেই নতুন ইনভেস্টরটা কি হতো, সে সেম ওই 60 আর্ন করতো, প্লাস সে হচ্ছে এবার কিন্তু কত আর্ন করতো? 1027। না, 127 মাইনাস 1035, 1035 এসে কিনছে, বুঝতে পারতেছি এটা? তাহলে তার এখানে হয়তো -8, তাহলে তার রিটার্নটা হতো আমার 52। তাহলে তার রেট অফ রিটার্ন যদি বের করতে চাই, এখানে বলে নাই, তাহলে আমার 52/1035 ইন্টু 100, তাহলে তার 5% রিটার্ন হতো। এটা বুঝতে পারতেছি? ওকে, জি স্যার। আচ্ছা এবার আমরা আসি সি তে। নাও সাপোজ দ্যাট 2 years have gone by, এখন কিন্তু 2টা কুপন পেমেন্ট সে পেয়ে গেছে,
first two coupon payments পেয়ে গেছে। At this point, the market interest rate similar bonds unexpectedly rise to 10%. How much would another investor willing to pay for your bond? তাহলে এখন আমার আর দুইটা কুপন পেমেন্ট বাকি আর ফেস ভ্যালুটা বাকি। What will the bonds current yield be over the next year? The next year এ গিয়ে আমার কারেন্ট yield কি হবে? তাহলে আমার 60 টাকা পাবে, আর প্রেজেন্টে মানে নেক্সট ইয়ারে গিয়ে, মানে এখন যদি কেউ একজন কিনে এই বন্ডটা, তাহলে তার yield কি হবে নেক্সট ইয়ার? তাহলে ওই প্রাইসটা দিয়ে suppose that another investor had bought the bond at the price you calculate in B, মানে হচ্ছে আমার ওই যে 127 যদি কিনতো, 1027 যদি কিনতো, তাহলে আমার টোটাল রিটার্ন কি হবে নেক্সট 3 বছর? সরি, টোটাল রিটার্ন কি হবে ওভার দ্য পাস্ট ইয়ার, মানে সে যদি এরপর বিক্রি করে দেয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রথমে এটা বের করি, প্রাইস অফ বন্ড এখন কত হবে। তাহলে দুইটা কুপন পেমেন্ট বাকি, তাহলে 60, এখন 10%, 1 + 10 প্লাস 60 বাই 1 + 10 স্কোয়ার প্লাস 1000 বাই 1 + 10% স্কোয়ার, তাহলে এটা আসে আমার 930 এর মতো, 931 এর মতো। ওকে, তাহলে কারেন্ট yield এখন যদি কেউ কিনে, তাহলে 1 বছরের জন্য তার yield কি হবে? তাহলে 931 60 পাবে ইন্টু 100, তাহলে সে 6.44% পাবে। ওকে, আচ্ছা, এরপরে চাইছে কেউ যদি এই সময়ে বন্ডটা কিনতো, মানে 1027 টাকায় যদি বন্ডটা কিনতো, তাহলে নেক্সট ইয়ার, মানে এটা তো ইয়ার 3 চলতেছে এখানে, তাহলে ইয়ার 2 চলতেছে, তাহলে ইয়ার 2 এর থেকে 3 পর্যন্ত যেতে আমার কি পরিমাণ রিটার্ন হতো? তাহলে আমার এখানে রিটার্ন, প্রথমে সে একটা কুপন পেমেন্ট পেত, প্লাস সে এই 931 টাকা দিয়ে সেল করতো, মাইনাস সে এত টাকা দিয়ে কিনছে, ডিভাইডেড বাই সে এত টাকা দিয়ে কিনছে ইন্টু 100, তাহলে তার টোটাল রেট অফ রিটার্ন হবে 3.5, মাইনাস 3.5%। বুঝতে পারছি এটা। বিআরসি আসলে সেম অঙ্ক, জাস্ট ইন্টারেস্ট রেট কমছে 1 ব্যাপার। হ্যাঁ, স্যার, টোটাল রেট অফ রিটার্নটা বুঝতে পারি না। এটা জি। আচ্ছা, রেট অফ রিটার্নের ফর্মুলা হচ্ছে আমার কুপন পেমেন্ট প্লাস আমার ক্যাপিটাল গেইন ডিভাইডেড বাই যে প্রাইস দিয়ে আমি বন্ডটা কিনছি ইন্টু 100। তাহলে দেখো, এই এই বছরে সে 127 টাকা দিয়ে বন্ডটা কিনছে, এই 127-এ সে কুপন কত পায়? এই 1000 এর 6%, মানে 60 টাকা করে পায়। তাহলে 60 টাকা হচ্ছে তার একটা রিটার্ন, প্লাস সে যদি নেক্সট ইয়ার এটা সেল করে দেয়, নেক্সট ইয়ারে আমরা পেলাম প্রাইস ইজ 931, তাহলে নেক্সট ইয়ার সেল করে দিলে 931 মাইনাস 1027 টাকায় সে সেল করতে পারবে, তাহলে এটা হচ্ছে গিয়ে তার ক্যাপিটাল গেইন। এরপর ডিভাইডেড বাই 1000, এটা ইন্টু 100। স্যার, এখানে কুপনটা হচ্ছে মানে 6% দিয়ে কেন হবে, 10% দিয়ে হবে না কেন? 10% তো আমার
ইন্টারেস্ট রেট বাইরে, কুপন রেট আমার এই যে বন্ডের কুপন একবার সেল হয়ে গেলে বন্ডের ইন্টারেস্ট রেট ফিক্স। তাহলে বন্ডের ইন্টারেস্ট রেট ফিক্স, তো বন্ডের আসলে তো বন্ডটা ফেস ভ্যালু 1000, কুপন পেমেন্ট দিবে 6%, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ নাই এই বন্ডে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বাকি আমার ইন্টারেস্ট রেট বাইরে চেঞ্জ হচ্ছে, ওইটার সাথে ডিপেন্ড করবে আমার বন্ডের প্রাইস কি হবে, বাড়বে না কমবে এটসেট্রা। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার এখানে স্যার সি নম্বরটা যে স্যার বলা হয়েছে যে হচ্ছে হোয়াট উইল দ্য বন্ডস কারেন্ট ইল বি ওভার দ্য নেক্সট ইয়ার। তো স্যার এখানে স্যার নেক্সট ইয়ার এর জন্য কি কোনো চেঞ্জ কি করা মানে দরকার নাকি স্যার? যদি মানে এটা স্যার একই জিনিস, যদি কারেন্ট ইল চাইতো তাহলে আমরা এটাই করতাম। আরেকবার বলা আমি বুঝলাম না। স্যার এখানে সি নম্বরটা স্যার, যদি এখানে তো স্যার বলা আছে যে হোয়াট উইল দ্য বন্ডস কারেন্ট ইল বি ওভার দ্য নেক্সট ইয়ার। স্যার যদি নেক্সট কারেন্ট ইয়ার না থাকতো, জি স্যার, তাহলে হ্যাঁ, তো স্যার আমরা সেভিংস করতাম। yield তো আমার হচ্ছে গিয়ে এই অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেটটা কত বন্ডের। তাহলে এখন যদি কেউ কিনে তাহলে 931 দিয়ে কিনবে, এন্ড কুপন পাবে 60%। তাহলে কারেন্ট ইয়ারের yield এটা তো এটা ইন্টু 100 হচ্ছে 6.4। বুঝতে পারলাম? স্যার মানে আমি যেটা বলতাম স্যার, এখানে নেক্সট ইয়ার যদি স্যার নেওয়া লেখা থাকতো তাহলে কি আমরা স্যার এই সেম প্রসেসটাই করতাম? সেম কাজটাই করতাম, হ্যাঁ। কারেন্ট yield মানে কারেন্ট yield মানে স্যার কারেন্ট কি একটা মানে একটা স্পেসিফিক মোমেন্টের জন্য এরকম মানে টাইম ওয়াইজ চেঞ্জ হয় না এরকম? না, টাইম এটা তো চেঞ্জ হচ্ছে, মানে yield বুঝায়, yield-টাও ইজ দ্য ইন্টারেস্ট রেট। ওকে, সো এখানে আসলে yield ইউজ করছে, ইন্টারেস্ট রেট ইউজ করে না, কারণ অন্য জায়গায় ইন্টারেস্ট রেট ইউজ করা হচ্ছে, রাইট? আবার কুপন রেটও ইউজ করা হচ্ছে, মানে কুপন রেট একটা, ইন্টারেস্ট রেট একটা, এন্ড তোমার yield একটা, মানে তিনটাই কিন্তু ইজ আ টাইপ অফ ইন্টারেস্ট রেট। ওকে, তো তুমি চিন্তা করতে পারো যে এই কুপন রেটটা তো ফিক্সড, yield-টা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেড কুপন রেট। তুমি চিন্তা করতে পারো যে আমার বাইরের ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার আসলে এখন অ্যাডজাস্টেড ইন্টারেস্ট রেটটা কত, অ্যাডজাস্টেড কুপন রেটটা কত। বুঝতে পারলাম? স্যার এখানে বাইরের ইন্টারেস্ট রেট বলতে কি বোঝানো হচ্ছে? মনে করো আমার অন্য বন্ডের এই যে সিমিলার বন্ডস, অন্য বন্ডের ইন্টারেস্ট রেট, তাহলে আমি যদি অন্য বন্ডের ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, তাহলে আমি এই বন্ড কেন কিনবো? এই বন্ড তো আমাকে 6% দিচ্ছে, বাকিগুলো 10% দিচ্ছে, তাহলে ওটার প্রাইস কমাই দিতে হবে আমার। জি, বুঝতে পেরেছি। বোঝা গেল? ওকে, স্যার স্যার আরেকটা কোশ্চেন স্যার, এখানে স্যার এই যে লাস্টের দিকে যে বলা আছে যে হোয়াট উড দ্য ইনভেস্টরস টোটাল রিটার্ন হ্যাভ বিন ওভার দ্য পাস্ট ইয়ার। এই এই ইনভেস্টারের, এই যে আনাদার ইনভেস্টার, সে যদি বিতে এই প্রাইসে কিনতো এন্ড দেন এই প্রাইসে সেল করতো, তাহলে তার টোটাল রিটার্ন কি হবে ওইটা। স্যার এখানে স্যার পাস্ট ইয়ারের সাথে স্যার তেমন কোনো মানে আলাদা করে কোনো হিসাব করা লাগবে না পাস্ট ইয়ার পর? ফার্স্ট ইয়ার সাথে মেইন হিসাব হচ্ছে আমি কত টাকা দিয়ে কিনছি, এই হিসাব এটা লাগবে। জি স্যার। ওকে, গুড। তাহলে এটা আমাদের শেষ, আমরা এবার আমাদের প্রবলেম সেটে চাই। ওকে, এটা হচ্ছে আমাদের ওই যে ম্যানেজিং ব্যাংক ট্যাঙ্ক সব মিলায় একটা প্রবলেম সেট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1। সো এখানে হচ্ছে ওই যে আমরা ব্যাংক ম্যানেজমেন্ট নিয়ে যে, স্যার এটা কি মিডের সিলেবাসের লাস্ট প্রবলেম সেট?
হ্যাঁ মিডের সিলেবাসে লাস্ট প্রবলেম, তো এগুলা সবই মিড টার্মে ইনক্লুডেড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1. If commercial banks were allowed to purchase significant amount of stock in companies to which they make loans, would this change or increase the extent of moral hazard in the financial system? আচ্ছা, moral hazard যখন বলছো তাহলে moral hazardটা কি? moral hazardটা কি ছিল? moral hazardটা হচ্ছে তোমার tendency of agents taking more risk, agents taking more risk, knowing that the what consequence of risk will be taken by some other agent. তো এখানে ব্যাপারটা হলো মেইনলি আইডিয়াটা হচ্ছে আমার যে রিস্ক টেকার সে হচ্ছে গিয়ে ফুল কস্ট অফ রিস্কটা সে নেয় না। সো এই কারণে তারা কি করে, তারা ডিফারেন্টলি বিহেভ করে, রিস্ক বেশি নেয়। ওকে, আমার তারা হচ্ছে মোরাল হ্যাজার্ড প্রবলেম কি, does not take full cost of the risk, which causes them to take more risk compared to if they took full cost। যেহেতু তারা দেখতেছে যে আমি রিস্ক নিতে পারি, কারণ আমার যদি এটা ফল করে বা আমার যদি এটা ফেল করে তাহলে আমি হচ্ছে এটার কস্ট আমার নেওয়া লাগবে না, এটা অন্য কেউ পে করবে, তাহলে আমি বেশি বেশি করে রিস্ক নিব। ওকে, তাহলে এটা আমার মোরাল হ্যাজার্ড কি করবে? তাহলে সেটা এখন একটা কোয়েশ্চেন, কি করতে পারে? সেখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি আমার মোরাল হ্যাজার্ড সে কমাবে। কিভাবে কমাবে? যেহেতু সে স্টক কিনবে মানে হচ্ছে সে একটা শেয়ার হোল্ডার, তার মানে কি বেটার মনিটরিং সে করতে পারবে। সো এটা একটা তুমি এক্সপ্লেনেশন দিতে পারো। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে কি আমার মোরাল হ্যাজার্ড বাড়বে, কারণ কি? কারণ হচ্ছে স্টক যদি কিনি, স্টক একটা ইজ equity। ওকে, সো এটা আসলে তোমার অ্যাকাউন্টিং সিস্টেমে বা লতে আসলে এটা যে তোমার যদি তুমি ব্যাংকরাপ্ট হও, তাহলে ব্যাংকরাপ্ট হলে প্রথমে তোমার হচ্ছে গিয়ে যতটুক পারো তোমার হচ্ছে গিয়ে ডেট, মানে তুমি যাদের থেকে বড় করছো তাদের টাকাটা আগে দিতে হবে। ওকে, সো নর্মালি আমরা বলি যে হচ্ছে কি তোমার স্টক have more moral hazard than bonds। তো এখন আমরা যদি
স্টক বাড়াই দেই কম্পেয়ার টু বন্ড, সো বন্ডস অর লোনস যদি চিন্তা করি, বা বন্ড ইজ আ টাইপ অফ লোন, রাইট? তাহলে আমার কি ফাইন্যান্সিয়াল সিস্টেমের ওভারঅল মোরাল হ্যাজার্ড প্রবলেমটা বেড়ে যাবে। স্যার এখানে যে ডেট গুলা আগে আমি শোধ করব, এটা কি হচ্ছে, এটা যেহেতু কমার্শিয়াল ব্যাংক, তো কমার্শিয়াল ব্যাংকে যারা ডিপোজিট রাখছিল, এটা কি তাদের কথা বলছেন? এখানে হচ্ছে গিয়ে আহ যাদের কাছে কমার্শিয়াল ব্যাংকরা লোন দিচ্ছে, তাদেরকে লোন না দিয়ে তাদের স্টক যদি আমি কিনি, মানে এখন আমার, তো ওই যে আমি বলছিলাম কি, একটা কোম্পানির দুইটা ওয়ে আছে তোমার ক্যাপিটাল বাড়ানোর জন্য, মানে টাকা যদি তার ফান্ডিং যদি লাগে, একটা হচ্ছে সে ডেট বিক্রি করতে পারে, সে বন্ড বিক্রি করবে, অথবা সে ইকুইটি বিক্রি করতে পারে, মানে সে স্টক বিক্রি করবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাংক যদি লোন না দিয়ে যদি স্টক কিনে, তাহলে তোমার মোরাল হ্যাজার্ড ইন দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম কি বাড়বে না কমবে? ওকে, এখন যদি তো একটা পজিটিভ হচ্ছে, সে যদি শেয়ার হোল্ডার হয় তাহলে সে মনিটর ভালো করতে পারবে, কিন্তু সে যদি স্টক কিনে, তাহলে কিন্তু আমার, যদি তুমি চিন্তা করো যে কোম্পানির স্টক কিনতেছি, ওই কোম্পানির আমি একটা পার্ট, তার মানে হচ্ছে কি কোম্পানির যারা হচ্ছে ম্যানেজার, তাদের কিন্তু আসলে এটা এটা লোন হিসাবে নিচ্ছে না, রাইট? তার মানে এটার কোনো হারি নাই যে আমার এই লোনটা ফেরত দিতে হবে, বা এটা আমার একটা আহ লাইবিলিটি, এরকম না কিন্তু। বুঝতে পারতেছি? তো তখন কি, তো এই জন্য আমরা চিন্তা করি, এই জন্য আমার আহ থিওরিতে স্টকের মোরাল হ্যাজার্ড বেশি কম্পেয়ার টু বন্ডস। বুঝতে পারলাম? সেটা যদি হয় তাহলে মোরাল হ্যাজার্ড আমার ফাইন্যান্সিয়াল সিস্টেমে বাড়বে। ওকে, question number 2. In 1960, federal regulations prohibited banks from paying interest on checking accounts. মানে হচ্ছে আমি টাকা ডিপোজিট করব, কিন্তু আমাকে আসলে ব্যাংকে তোমার কোনো ইন্টারেস্ট দিবে না। Banks are now legally allowed to pay interest on checking accounts, yet the value of checking accounts has shrunk from more than 50% of commercial liabilities to about 30%. আচ্ছা, আগে 50% ছিল, এখন 30%. Because checking accounts now pay interest, shouldn't they have become more popular with household rather than less popular? Okay, true, more popular হওয়ার কথা, কারণ হচ্ছে কি আমার এখন ডিপোজিট রাখলেই ইন্টারেস্ট দিবে, কিন্তু কমে গেল কেন? কি কারণ হইতে পারে? এখানে হচ্ছে 1960s এর পর, বা তুমি যদি এখন চিন্তা করো এখন এটা কখন সম্ভব, কারণ হচ্ছে নাও আই হ্যাভ, আমার এখন ইনভেস্টমেন্ট সাবস্টিটিউটস আছে, রাইট? সো আমি এখন কি করে, মানুষ কিন্তু টাকা খালি সেভিংস অ্যাকাউন্টে রাখে না। এখন আমার there are several savings instruments. ওকে, কি কি ইনস্ট্রুমেন্ট আছে তার কাছে? আছে হচ্ছে গিয়ে আমার বন্ডস আছে, আমার মানি মার্কেটে ইনভেস্ট করতে পারবে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবে। তো এই কারণে এখন ব্যাংকে টাকা আমি কম রাখি, অন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আমি বেশি, ওখানে আমি বেশি সেভ করতেছি। এইটাই, বুঝতে পারতেছি?
এবার question number 3 তে আসি। Question number 3 তে an article in the Wall Street Journal in 2016 published proposal by the Federal Reserve, মানে হচ্ছে American Central Bank, for new regulations that would affect banks' long-term lending, such as aircraft, shipping, and project finance. আচ্ছা। Okay. Does this long-term lending represent an asset or liability the banks lend to the banks doing the lending? আচ্ছা, এই যে লং টার্ম লেন্ডিং এটা কি অ্যাসেট না লাইবিলিটি হবে ব্যাংকের জন্য? ব্যাংকের জন্য এটা একটা অ্যাসেট হবে লং টার্ম। Does it represent an asset or liability to the firm? ফার্মের জন্য এটা লাইবিলিটি, ফার্ম লোন নিচ্ছে, রাইট? এটা খুব ইজি। আচ্ছা, the same article refers to a requirement implemented in 2014 that large banks hold more highly liquid assets. Give an example of highly liquid assets found in on banks balance sheet. আচ্ছা, তো একটা নরমালি খুব হাইলি লিকুইড অ্যাসেট হয় হচ্ছে আসলে গভর্নমেন্ট বন্ডস। ওকে, কারণ কি গভর্নমেন্ট বন্ডস এর রিস্ক ইজ লো, রাইট? সেকেন্ডলি আমার লট অফ বায়ার্স এন্ড সেলার্স আছে, যেটা মানে হচ্ছে গিয়ে লিকুইডিটি বাড়া। কেন আমার গভর্নমেন্ট বন্ডস এর বায়ার্স এন্ড সেলার্স বেশি? হ্যাঁ, বেশি সেফ এজন্য। আরেকবার বলো, শুনতে পাচ্ছি। স্যার বেশি সেফ এজন্য। বেশি সেফ, এটা একটা মার্কেট সাইজ অনেক বড়, রাইট? কারণ হচ্ছে কি এখানে কি বায়ার সেলার হচ্ছে গভর্নমেন্ট, রাইট? সো এটাই। ওকে, question number 4. Suppose that Bank of America sells 10 million in treasury bills, মানে treasury bonds to PNC Bank. Use T accounts to show the effect of this transaction on balance sheet of each bank. আচ্ছা, তাহলে আমার এটা যদি ব্যাংক অফ আমেরিকা হয়, তাহলে ব্যাংক অফ আমেরিকা কি করতেছে? 10 মিলিয়ন ট্রেজারি বন্ড সে সেল করে দিচ্ছে, তাহলে তার রিজার্ভ 10 মিলিয়ন বাড়বে, তার সিকিউরিটিজ 10 মিলিয়ন কমবে, রাইট? আর আমার পিএনসি ব্যাংকের, আচ্ছা, যেহেতু এখানে অ্যাসেট লায়াবিলিটি, এখানে অ্যাসেটস, এখানে লায়াবিলিটি, ওকে, তাহলে এখানে আমার রিজার্ভস -10 কমবে, সিকিউরিটিজ +10 বাড়বে। দ্যাটস ইট। বলো, কোয়েশ্চেন থাকলে বলে ফেলো। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে স্যার আজকের এই ক্লাস স্যার রেকর্ড করা হচ্ছে? না, রেকর্ডিং তো করতে, আচ্ছা রেকর্ড করে। না স্যার, অনেকে হচ্ছে স্যার ওই যে ছুটির জন্য হচ্ছে রাস্তায়, তো এই জন্য হচ্ছে ওরা বলেছে রেকর্ডটা যাতে করা হয় তো। আচ্ছা, রেকর্ড করে। এটা বুঝতেছি। জি স্যার। ওকে, ওকে, তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, ভেরি ইজি। কোয়েশ্চেন নাম্বার 5. An article in Wall Street Journal in 2016 notes that in explaining the low stock price of Citibank Group, investors have only to look to the bank's return on equity. That was just 7% in the second quarter.
আচ্ছা, why would the bank stock price be related to return on equity? কারণ হচ্ছে equity-টা কি? Equity-টা is the investment. তার মানে হচ্ছে গিয়ে higher return on equity means higher return on investment. স্যার এটা কি স্যার লেভারেজের সাথে রিলেটেড কোশ্চেনটা? কিসের সাথে? না, লেভারেজের leverage-এর সাথে রিলেটেড, এটা পরে আসতেছি। এখানে মেইনলি হচ্ছে আমার equity মানে হচ্ছে কি আমি কত টাকা ইনভেস্ট করছি। তো অবভিয়াসলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে গিয়ে আমার ইনভেস্টমেন্টের থেকে কত প্রফিট আমি পাচ্ছি, রাইট? জি স্যার। তো দ্যাট ইজ আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ওকে, বিতে যাই। বিতে হচ্ছে কি আমার লার্জ ব্যাংকস লাইক সিটিগঞ্জ হোল্ড মোর ক্যাপিটাল রিলেটিভ টু দেয়ার অ্যাসেট দেন দে ডিড প্রায়র টু 2007-2009. Briefly explain this change has had on banks return on equity, holding other factors that might affect banks. আচ্ছা, তো এখন কি আগে আমি হাইলি লেভারেজ ছিলাম, এখন আমার লেভারেজ কম, তাহলে আমার যখন লেভারেজ কমে যায় তখন আমার রিটার্ন অন ইকুইটি কি হয়? কমে যায়, রাইট? কারণ আমার রিটার্ন অন equity is return on assets into banker assets, bank assets divided by bank capital. এটা আমার কমে গেছে, holding everything else constant, return on asset আমি constant, এটা কমে গেছে, তাহলে আমার রিটার্ন অন ইকুইটিও কমে যাবে। বুঝতে পারলাম? স্যার এই কোশ্চেন স্যার আরেকবার একটু দেখানো যাবে এই পার্ট? এই পার্টটা, আচ্ছা, এই পার্টটা বলতেছে লার্জ ব্যাংকস লাইক সিটি ব্যাংক হোল্ড মোর ক্যাপিটাল রিলেটিভ টু দেয়ার অ্যাসেটস। তার মানে তারা এখন লেস লেভারেজ, তাহলে এখন লেস লেভারেজ যদি হয় তাহলে আমার এখন রাইট, তাহলে আমার এখন রিটার্ন অন ইকুইটির কি হবে? তাহলে রিটার্ন অন ইকুইটির ফর্মুলা এটা। তাহলে আমার অ্যাসেট, তাহলে আমি এখন অ্যাসেট কম্পেয়ার টু অ্যাসেট ক্যাপিটাল বেশি রাখতেছি, তাহলে এই পুরা ভ্যালুটা কমে যাবে। তাহলে পুরা ভ্যালুটা কমে গেলে আমার রিটার্ন অন ইকুইটি কমে যাবে। জি স্যার। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, অলরাইট, এরপরে আমি আসি কোয়েশ্চেন নাম্বার 6 এ। অ্যাকর্ডিং টু অ্যান আর্টিকেল ইন ওয়াল স্ট্রিট জার্নাল in 2016 JP Morgan Chase's leverage ratio was 6.2, মানে হচ্ছে কি আমার asset by capital, oh না, leverage ratio is উল্টাটা, leverage ratio capital by assets. The return on equity is এত calculate ROA, তাহলে আমার again ওই ফর্মুলা লাগবে, ROE is equals to ROA into আমার assets by capital, right? তাহলে আমার ROA is equals to ROE into capital by asset. This is আমার leverage ratio. তাহলে this is equals to আমার তাহলে 9%,
into 6.2%. ওকে, তাহলে আমার আসে হচ্ছে 0.558%। বুঝতে পারলাম এটা? এটা তো স্যার 55.8% আসার কথা না? না, পার্সেন্ট তো, তার মানে হচ্ছে 0.09 ইন্টু 0.063। তাহলে এটা হয়ে যায় হচ্ছে কি আমার 0.00558, and এটাকে পার্সেন্টে নিলে 0.588%। বুঝতে পারলাম? স্যার জি স্যার এটাই হচ্ছে। Okay, question number 7. Suppose that you are considering investing in a bank that is earning higher return on equity than most other banks. You learn that the bank has 300 million in capital, 500 billion in assets. Would you become an investor in this bank? আচ্ছা, তাহলে তার assets by capital ratio আমি যদি বের করি 5000 by 300 হচ্ছে কি আমার 300 হচ্ছে কি আমার 16.7। তার মানে হচ্ছে হাইলি লেভারেজ। ওকে, তাহলে হাই লেভারেজ মানে হচ্ছে হায়ার মানে লেভারেজ বেশি হবে। return on equity, but also higher risk. Okay, তো এখানে স্যার ব্যাংকটা স্যার ডিফল্ট হওয়ার চান্স বেশি থাকলো লেভারেজ এত হাই। চান্স বেশি থাকবে, হ্যাঁ, ডিফল্ট করার চান্স বেশি থাকবে। তো এখন তোমার চিন্তা করতে হবে, তো একটা তুমি দিতে পারো যে আমি যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করি and আমার যদি রিস্ক টেকিং বিহেভিয়ার থাকে, তাহলে আই ক্যান ইনভেস্ট ইন দিস ব্যাংক, রাইট? কিন্তু আমার যদি লং টার্ম প্ল্যান থাকে তাহলে দিস ব্যাংক ইজ হাইলি রিস্কি, এন্ড তাহলে আমি ইনভেস্ট করবো না। বুঝতে পারলাম? তাহলে স্যার একটা অ্যান্সার হচ্ছে আমরা শর্ট টার্মে করতে পারি বাট লং টার্মে করবো না। লং টার্মে করবো। Okay, question number 8. Briefly explain whether you agree with the following statements. Acha, a bank that expects interest rates to increase in the future will want to hold more rate sensitive assets and fewer rate sensitive liabilities. Yes, কারণ কি? আমার রেট সেন্সিটিভ অ্যাসেটস যদি বেশি থাকে তাহলে আমার যদি ফিউচারে ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে আমার আর্নিং বেশি হবে, অ্যাডজাস্টেবল রেট, রাইট, কম্পেয়ার টু অ্যাডজাস্টেবল লাইবিলিটিস। তাহলে আমি এগ্রি। বি তে হচ্ছে a bank that expects interest rate to decrease in the future will want the duration of its assets to be greater than the duration of its liabilities. তাহলে পজিটিভ ডিউরেশন গ্যাপ, এটাও আমি এগ্রি। কারণ কি? এটা কেন? এটার ফর্মুলাটা কি ছিল মনে আছে? তো দেখালে স্যার ভালো হয়। বলো কি তা একটু দেখালে ভালো হতো স্যার। ফর্মুলা গুলো তো মনে রাখতে হবে। আচ্ছা, আমার যদি আমরা লজিক্যালি চিন্তা করি,
আমার যদি এখন ইন্টারেস্ট রেট ভালো কথা আছে, কিন্তু তোমার মনে করো আমার এই ইন্টারেস্ট রেট পেমেন্টটা অনেক দিন পরে দিতে হবে, তাহলে আমার কি হবে? তাহলে স্যার এটা তো এমন হতে পারে যে হচ্ছে যদি স্যার অনেকদিন পরে দিবে ইন্টারেস্ট পেমেন্টটা, এর জন্য স্যার না ইন্টারেস্ট। না, অনেক সরি, আমি আরেকবার একটু করি, মানে অনেক দিন ধরে আমি এটা পাবো। তাহলে এটা একটা ওয়েট হিসাবে, মনে করো আমার একটা অ্যাসেট আছে, এই অ্যাসেটটা আমাকে 2% করে দিবে ফর 10 years, তাহলে এটা কি বেশি ভালো না, নাকি আমার একটা লাইবিলিটি একটা অ্যাসেট আছে যেটা আমাকে 5% করে দিবে ফর 2 years? তাহলে টোটাল আমার আসলে কোনটা বেশি আমাকে আহ যদি আমি চিন্তা করি, বেশি আমাকে সে গেইন, স্যার যেটা আমাকে 10 years ধরে দিবে, রাইট? তাহলে আমার কি, এটা স্যার বেটার না? কারণ স্যার এখানে 5% দিচ্ছে। বাট ফর 2 years। তো তখন আমার যদি চেঞ্জ ইন মার্কেট ভ্যালু আমি যদি বের করতে চাই, তাহলে আমার কি ছিল, আমার ফর্মুলাটা ছিল ওই যে ডিউরেশন অ্যানালিসিস এর ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে আহ সেটা হচ্ছে গিয়ে আমার পার্সেন্টেজ চেঞ্জ ইন মার্কেট ভ্যালু অফ সিকিউরিটি is equals to আমার percentage change in interest rate into duration। তাহলে আমার ইন্টারেস্ট রেট ডিক্রিজ করবে, কিন্তু আমার অ্যাসেটের ডিউরেশন বেশি কম্পেয়ার টু আমার লাইবিলিটি। ওকে, তাহলে আমরা এখন দেখি, তাহলে আমার ইন্টারেস্ট রেট চেঞ্জ ইজ সেম ফর অ্যাসেট এন্ড লাইবিলিটি, এটা মনে করো অ্যাজিউম করে নিলাম, কিন্তু আমার অ্যাসেটের ডিউরেশন ইজ 10 years, লাইবিলিটি ডিউরেশন হচ্ছে গিয়ে 8 years, তাহলে এটার ভ্যালু বেশি, তার মানে আমার প্রফিট বেশি, তাহলে এটা আমি কি করব? তাহলে আমি অ্যাগ্রি, আমি এটা চাবো, এটা যেন হয়, আমি চাই। বুঝতে পারতেছি? বুঝতে পারলাম? জি স্যার। Question C. If a bank manager expects interest rates to fall in the future, the manager should increase the duration of bank's liability. No. আমি এটা ডিসএগ্রি করব, কারণ কি? ইন্টারেস্ট রেট ফল করতেছে, ফাইন, ভালো কথা, কিন্তু আমার যদি এখন ডিউরেশন বেড়ে যায়, তাহলে আমার কি ওই লাইবিলিটিটা আমার কি বেশি দিন ধরে ওটার ভ্যালু বের করে দিবে, বেড়ে বাড়াই দিবে। বুঝতে পারতেছি? এগেন ওই ফর্মুলা, চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট ইনটু ডিউরেশন। এখন আমার অল্প করে ইন্টারেস্ট রেট বাড়লো, কমলো, কিন্তু আমার ডিউরেশন অনেক বাড়লো, তাহলে আমার এটা তো আলটিমেটলি লাইবিলিটির ভ্যালু বেড়ে গেল, রাইট? সেটা তো আমি চাই না, তাহলে আমার এটা কি ডিসএগ্রি। বুঝতে পারলাম? ওকে, কোয়েশ্চেন নাম্বার 9-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে আমার
কিসের সাথে রিলেটেড কেউ বলতে পারবে? এখন হচ্ছে আমরা হচ্ছে মনিটারি পলিসির দিকে চলে যাচ্ছি। তো কোয়েশ্চেন নাম্বার 9 এ বলতেছে an article in the Economist refers to the monetary base in China as central bank issued currency. Do you agree with the definition? আমি কি এই ডেফিনিশনে এগ্রি করি? What is monetary base? Currency plus reserve. Currency plus reserve. তার মানে এটা হচ্ছে আমি ডিজাইন। Good. Question number 10. An article in the Wall Street Journal notes that by mid 2016, the Bank of Japan owned about 1/3 of all Japanese government bonds. তার মানে কি যত গভর্নমেন্ট বন্ড আছে সব জাপানিজ সেন্ট্রাল ব্যাংক কিনে রাখছে। With its balance sheet ballooning to 85% of gross domestic product. Okay? আচ্ছা, তার মানে অনেক বেশি সে এখন সিকিউরিটিজ কিনে বসে আছে। কেন জাপান এটা করছিল ওই সময়? কারণ জাপান মানি সাপ্লাই বাড়াতে চাচ্ছে, মানে ইন্টারেস্ট রেটটা কমাতে চাচ্ছে। জাপানের অনেক বছর ধরে ইন্টারেস্ট রেট ইজ ভেরি লো। তো জাপানে অনেক কিছু ট্রাই করে তারা চাচ্ছিল কি যে আমি ডিমান্ড বাড়াতে চাই, ইন্টারেস্ট রেট কমায়। হ্যাঁ, ওকে। ওকে, আচ্ছা। The question number 10A, briefly explain whether the Bank of Japan's purchases of Japanese government bonds would appear on the asset side or liability side of its balance sheet. তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেটে আসবে না লাইবিলিটিতে আসবে? অ্যাসেটে যাবে। সেন্ট্রাল ব্যাংকের ব্যালেন্স শিটে, তাহলে অ্যাসেটে যাবে। ওকে, এরপরে বিতে আসি, why have the balance sheets of most central banks increased substantially in recent year compared to years before the financial crisis? আচ্ছা, এটা আসলে সিলেবাস একটু বাইরে। এটা হচ্ছে গিয়ে তোমার যেটা আমরা পরে গিয়ে দেখবো মিড টার্মের পরে, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইজি। ওকে, সো নরমালি যখন ওপেন মার্কেট অপারেশন করে, তো যখন ওপেন মার্কেট অপারেশন করে তখন হচ্ছে গিয়ে কি বলে, যখন ওপেন মার্কেট অপারেশন করে তখন নরমালি শর্ট টার্ম বন্ডস বা শর্ট টার্ম তোমার হচ্ছে গিয়ে অ্যাসেটস আমার সেন্ট্রাল ব্যাংক কিনে, রাইট? কিন্তু তোমার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে এন্ড দেন আমার হচ্ছে গিয়ে, কারণ হচ্ছে কি আমি হচ্ছে গিয়ে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট, শর্ট টার্ম ইন্টারেস্ট রেট কমাইতে চাই, রাইট, ডিউরিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অর রিসেশন। এখন শর্ট টার্ম ইন্টারেস্ট রেট আমি আর কমাইতে পারতেছি না, তখন আমি কি করছি, তখন আমি লং টার্ম 10 বছর 20 বছর বন্ডস, লং টার্ম বন্ডস আমি কিনা শুরু করছি। ওকে, সো অ্যাজ আই হ্যাভ এই লং টার্ম বন্ডস কে কিনাই হচ্ছে গিয়ে তোমার কোয়ান্টিটেটিভ ইজিং বন্ড। এটা আমরা পরে আরো দেখব। এটা ওয়াজ টু মেইনলি টু স্টিমুলেট দ্য ইকোনমি, or stimulate demand, right? Okay. Question number 11. In the following balance sheet, amounts are in millions. Required reserve is 3%. On the first 30 million of checkable deposits,
and 12% of any checkable deposits over 30 million. আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ক্যালকুলেট ব্যাংকের এক্সেস রিজার্ভ। তাহলে দেখো, চেকেবল ডিপোজিট হচ্ছে আমার চেকেবল ডিপোজিট 180। ওকে, সো ভেরি লাইকলি মিড টার্মে এরকম একটা কোয়েশ্চেন আসে। ওকে, সো এরকম আমরা ম্যাথ প্র্যাকটিস করবো বইয়ের থেকে বা অন্য কোথাও থেকে। ওকে, তাহলে আমার প্রথমে 30 মিলিয়নের উপর আমার রিকোয়ার্ড রিজার্ভ থাকার কথা 3%। বাকি 150 মিলিয়নে আমার থাকার কথা 12%। তাহলে আমার রিকোয়ার্ড রিজার্ভ থাকার কথা হচ্ছে গিয়ে 30 into 3% plus 150 equal to 12%। তাহলে আমার রিকোয়ার্ড রিজার্ভ 18.9 থাকার কথা, 18.9 আছে, তাহলে এক্সেস রিজার্ভ 0। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? এই অঙ্কটা বুঝলাম। স্যার বুঝি নাই। কোন জায়গাটা? স্যার এটা মানে 30 সাথে 3% এই যে ক্যালকুলেশনটা কিভাবে? বলো, কে বুঝে নাই সে বলি। রিকোয়ার্ড রিজার্ভ মনে আছে? ওই যে ক্যালকুলেশনটা মানে কেন এভাবে হলো, এটা একটু রিপিট করলে ভালো হয়। ক্যালকুলেশনটা কেন এভাবে হলো? আচ্ছা, আবার আসি। এখানে বলতেছে যে ফার্স্ট 30 মিলিয়নে আমার 3% রিকোয়ার্ড রিজার্ভ রাখতে হবে, পরের 30 মিলিয়নে বেশি হলে 12% রিকোয়ার্ড রিজার্ভ রাখতে হবে। তাহলে আমার টোটাল ডিপোজিট হচ্ছে 180 মিলিয়ন। তাহলে আমার প্রথম 30 মিলিয়নের উপর 3% যাবে, প্লাস আমার 150 মিলিয়নের উপর 12% রিকোয়ার্ড রিজার্ভ রাখা লাগবে। তাহলে এটা আসে আমার 18.9। ওকে, তাহলে আমার ব্যাংক রিজার্ভ রাখতেছে 18.9, তার মানে সে এক্সেস কোনো রিজার্ভ রাখতেছে না। বুঝতে পারলাম? ইয়েস স্যার। তাহলে আমার এক্সেস রিজার্ভ 0। 0। এটা যদি এটা না হয়ে মনে করো এখানে এটা না থেকে যদি মনে করো 40 থাকতো, তাহলে আমরা বলতাম তাহলে 40 থেকে আমি 18.9 বাদ দিতাম, তাহলে আমার 21.1 হইতো গিয়ে এক্সেস রিজার্ভ। আচ্ছা, okay. Question number B. Suppose that the bank sells 5 million in securities to an investor. Show the bank's balance sheet after this transaction. Now, what is the bank's excess reserve? আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এখানে জাস্ট লিখি, তাহলে আমার 5 মিলিয়ন সে সিকিউরিটি সেল করে দিবে, তাহলে এখানে এটা থেকে 5 মাইনাস দিব, তাহলে এখানে আসবে আমার 26.1, আর এখানে 5 অ্যাড করে দিব। বুঝতে পারতেছি? তাহলে 23.9, এখানে কোনো লাইবিলিটির কোনো চেঞ্জ আসতেছে না, তাহলে এখন এক্সেস রিজার্ভ আমার 5 মিলিয়ন আছে। ওকে, বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, গুড। এরপর আমরা আসি সি তে। Suppose that the bank loans its excess reserve in part B to a local business. Show the bank's balance sheet after the loan has been made but before the business has spent the money. আচ্ছা, তাহলে এখন আমার কি হবে? কত টাকা দিছে?
5 মিলিয়ন না? আচ্ছা, তাহলে 5 মিলিয়ন যদি দেয়, okay, তাহলে আমার রিজার্ভ, ওই যে রিজার্ভ আগে ছিল হচ্ছে 18.9 প্লাস 5, রাইট? তাহলে আমার আগে রিজার্ভ ছিল 23.9। এখন সে 23.9 আমি কি করব? 5 মিলিয়ন আমি লোন দিয়ে দিচ্ছি, রাইট? তাহলে আমার এখন এখানে আবার 18 হয়ে যাবে, এটা হয়ে যাবে 155, আর এটার থেকে তো আমি 5 বিক্রি করে ওই 5টা পাইছি। So, so এখানে আমার ওই যে 26.1 থাকে। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা। Suppose the business spends the amount of loan by writing a check, revise the bank's balance sheet and calculate its excess reserve after the check has cleared. Oh, ও আচ্ছা 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 আচ্ছা, সি তে একটা ভুল করছি। সি তে এটাকে একটু ট্রিক দিছে। লোন হ্যাজ বিন মেড বাট বিফোর দ্য বিজনেস হ্যাজ স্পেন্ড দ্য প্রসিডস অফ দ্য লোন। লোন দিছি, লোন এখনো স্পেন্ড করে নাই, ঠিক আছে? তাহলে লোনের টাকা কই যাবে? এবার আসি, আচ্ছা আরেকবার একটু দেখি আমরা এই জিনিসটা। এটা একটু ইন্টারেস্টিং। এটা এগেন, এটা জাস্ট অ্যাকাউন্টিং, রাইট? এখানে ইকোনমিক্স এরকম কিছু নাই, বাট আমাদের একটু জানা লাগবে। সো প্রথমে আমি লোন দিলাম, এটা কিন্তু আমার 23.9 ছিল, লোন দিলাম 155, কিন্তু সে লোনটা কিন্তু এখনো স্পেন্ড করে নাই। তাহলে স্পেন্ড করে নাই, তার মানে কিন্তু আমার সে টাকাটা ডিপোজিট হিসাবে আছে এখনো ব্যাংকের কাছে। বুঝতে পারতেছি? তাহলে এটা হয়ে যাবে 205, 205, আর এটা তো কমে 26.1 ছিল। এটা কি বুঝতে পারতেছি কি হলো এখানে? আমি লোন দিছি কিন্তু সে লোন স্পেন্ড করে নাই। তার মানে আমার এই যে 5 মিলিয়নটা এটা জাস্ট অ্যাকাউন্টিং এর থিওরি। 5 মিলিয়নটা আমার ডিপোজিটও বাড়তেছে, লোনও বাড়তেছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলা লাগে। ওকে, স্যার লোনটা কি আমি রিজার্ভ থেকে দিব? লোনটা লোনটা আমি আসলে এই দিছি কিন্তু সে স্পেন্ড করে নাই। তার মানে আসলে এটা আমার চেকেবল ডিপোজিট বাড়তেছে। মনে করো সে হচ্ছে লোন, মনে করো এটা এমন ভাবে চিন্তা করতে হবে যে সে অন্য জায়গা থেকে লোন পাইছে, কিন্তু সে হচ্ছে গিয়ে টাকাটা আমার কাছে রাখতেছে। ওকে, তো এটার কারণে আমার এই 5 মিলিয়ন বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে লোনটা পাইছে কার থেকে? আমার থেকে। তো এখানেও আমার 5 মিলিয়ন বেড়ে যাচ্ছে। তো চেঞ্জটা খালি এইখানে, এই জায়গায় কিন্তু চেঞ্জ নাই। চেঞ্জটা আসবে যখন সে ওই 5 মিলিয়ন স্পেন্ড করবে, যেটা হচ্ছে কি আমার ডিতে এসে। ডিতে হচ্ছে সে হচ্ছে অ্যামাউন্ট অফ লোন সে স্পেন্ড করতেছে। এখন অ্যামাউন্ট অফ লোন যেহেতু সে স্পেন্ড করতেছে,
তার মানে সে 5 মিলিয়ন স্পেন্ড করে ফেলছে, ওই 5 মিলিয়নটা আসবে কোত্থেকে? আমার রিজার্ভ থেকে, রাইট? তাহলে আমার রিজার্ভ থেকে 5 মিলিয়ন দিয়ে দিব, তাহলে 18.9 আমার চেকেবল ডিপোজিটে আগে ছিল, মানে আমি লোন দিয়ে লোনটা চেকেবল ডিপোজিটে রাখছি, তাহলে আমার চেকেবল ডিপোজিট আবার 180 হয়ে যাবে, আর এগুলা আবার সব 200 হয়ে যাবে। তো ফাইনালি আমার এটা হবে। সিটা হচ্ছে একটা এক্সট্রা স্টেপ দেখাইলো কোয়েশ্চেনে। তাহলে লোন আমার 155 বাড়লো, রিজার্ভ আমার 5 মিলিয়ন কমলো, এই ফাইনালি এটা হওয়ার কথা। এখানে একটু কোয়েশ্চেনের ট্রিক আনসার, সে হচ্ছে গিয়ে লোনটা নিছে কিন্তু সে লোনটা এখনো স্পেন্ড করে নাই, তাহলে ওই টাকাটা হয়ে যাবে। আমার রিজার্ভেও টাকা আছে, ব্যালেন্স শিটে আমি বলতেছি লোনও দিছি, রাইট? তো তখন আমি বলতেছি যে ওই টাকাটা আমার ব্যাংকে আবার ডিপোজিট আছে, এই জন্যই আমি ওই 185 লিখছিলাম। বুঝতে পারলাম? জি এক্সট্রা একটা স্যার। 5 মিলিয়ন আছে। সো এগুলা হচ্ছে গিয়ে তোমার দ্য ট্রিক্স অফ অ্যাকাউন্টিং, এন্ড এসব করে হচ্ছে অনেকে অ্যাকাউন্টিং ফ্রড করে, এসব ট্রিক্স ইউজ করে। দেখো, তুমি আগের ব্যালেন্স শিটটা যদি দেখতা, তখন কিন্তু আউট অফ নোওয়্যার দেয়ার ওয়াজ অ্যান এক্সট্রা 5 মিলিয়ন ডলার্স, রাইট? কিন্তু আমি কিন্তু কোনো এক্সট্রা 5 মিলিয়ন ডলার্স কামাই নাই, মানে স্টিল দ্য সেম। বুঝতে পারতেছি? তোমার মনে করো যখন আমার এই এই জায়গাটায়, তখন কিন্তু আমার এখানে আমার 185 এন্ড আমার এখানে 23.9, এখানে সুন্দর আমার অ্যাসেটস 205 হয়ে গেছে। অলদো আমি কিন্তু this 5 মিলিয়ন ডাজ নট এক্সিস্ট, কিন্তু আমার অ্যাকাউন্টিং এ এসব কাজ আমি করি। তো এই জন্য আমার আসলে অ্যাকাউন্টিং বেশি পছন্দ না, বাট what to do? এটা বুঝতে পারছি। আচ্ছা, আমি যেরকম ভাবছিলাম প্রশ্নটা ওরকম আসলে না। সো এরকম অ্যাকাউন্টিং টাইপ কোয়েশ্চেন আসার লাইকলিহুড খুবই কম। ওকে, এখান থেকে আসলে এ এ টাইপ কোয়েশ্চেন আসা বা এ টাইপ কোয়েশ্চেন আসাটার লাইকলিহুড বেশি। ওকে, আচ্ছা, ওই টাইপের কোয়েশ্চেন থাকার কথা দেখি আমরা পরে গিয়ে আসো। আচ্ছা, নাম্বার 12, in medieval times many goldsmiths would offer to store gold in return for a fee. They provided anyone depositing gold with a receipt which represented a legal claim on the goldsmith to exchange the receipt for amount of gold written on it. Acha. How are medieval goldsmiths like modern banks? How they are unlike modern banks? Acha. So একটা হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ওই যে এখানে আমার গোল্ড ডিপোজিট রাখতেছে, আমরা যেভাবে মানি ডিপোজিট রাখি, রাইট? এদিকে সিমিলার আর এদিকে সিমিলার আর আনলাইক হচ্ছে কি তোমার এখন এক্সচেঞ্জ হয় না, মানে আমাকে কোনো গুডস এর এক্সচেঞ্জে আমি যে মানি দিব এরকম কোনো এক্সচেঞ্জ হয় না, অনলি মানি এক্সচেঞ্জ হয়, রাইট? ওকে, সো এটা হচ্ছে কি তোমার মেইন আনলাইক লাইকনেস এগুলো। আচ্ছা, question number B, if multiple deposit creation possible in this system, আচ্ছা, is in this system, does your answer depend on whether this receipt could be bought and sold and redeemed by someone other than the person who deposited the gold? হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে মাল্টিপল পসিবল যদি তোমার হচ্ছে গিয়ে অন্য লোকজনদের সাথে আমি এটা এক্সচেঞ্জ করতে পারতাম, রাইট?
কারণ কি? কারণ if multiple deposit was possible, তাহলে আমার গোল্ডস্মিথরা যদি বেশি করে রিসিট ইস্যু করতো, যেটা হচ্ছে গিয়ে আমার ওই রিসিট দিয়ে আমি গোল্ড নিতে পারতাম, তাহলে আমার পাবলিক, নর্মাল পাবলিক এন্ড আদার গোল্ডস্মিথস, মনে করো অন্য গোল্ডস্মিথ যার কাছে আমি গোল্ড রাখি নাই, তারাও হচ্ছে গিয়ে রিসিটস গুলা অ্যাজ ডিপোজিট রাখার জন্য রাজি ছিল, রাইট? তো তখন কিন্তু আমার ওই যে মাল্টিপল ডিপোজিট তখন কিন্তু পসিবল। বুঝতে পারলাম? এটাই, এটা সাম ইন্টারেস্টিং হিস্ট্রি লেসন। Question number 13. An article in the Economist noted that money supply in China has grown considerably faster than the monetary base. The article also noted Bank of China has reduced the required reserve ratio, and the household funds were relying less on currency to settle transaction. Use these developments to explain why money supply in China was growing faster than the monetary base. খুবই ইজি। কেন? কারণ আমার মানি সাপ্লাই ইকুয়ালস টু মানি মাল্টিপ্লায়ার ইনটু মনিটারি বেস। মানি মাল্টিপ্লায়ার ইকুয়ালস টু কি? ক্যাশ টু ডিপোজিট রেশিও প্লাস 1 বাই cash to deposit ratio plus required reserve rate plus excess reserve ratio, right? তাহলে আমার কি হচ্ছে? সি কমে যাচ্ছে, আর কমে যাচ্ছে। যদি সি আর আর কমে যায় তাহলে আমার মানি মাল্টিপ্লায়ার বেড়ে যায়, এই জন্য আমার মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এটা খুব ইজি and a very likely question to come in the exams. Okay, এটা কি বুঝছিলাম? Yes, sir. Okay, good. Question number 14. Question number 14 is the one that আমি খুঁজতেছিলাম আসলে। এটা আসার highly likely. So consider the following data. Currency এত, bank reserve এত, checkable deposit এত. Calculate the values of currency to deposit ratio, ratio of total reserves to deposit, monetary base, money multiplier and money supply. Okay. তো আমার এখন কারেন্সি ডিপোজিট রেশিও, কারেন্সি ডিপোজিট রেশিও, কারেন্সি 100, চেকেবল ডিপোজিট রাখতেছি 800, তাহলে 100 বাই 800 0.125। এরপর রিজার্ভ, এখানে খালি আমার আচ্ছা টোটাল রিজার্ভ বলা আছে, আবার এক্সেস রিজার্ভও দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমার মনিটারি বেস তোমার বলে টোটাল রিজার্ভ, যেহেতু টোটাল রিজার্ভ দিয়ে দিছে তাহলে আমার আর এই এক্সেস রিজার্ভ এটা হচ্ছে তোমাদেরকে ঠিক করার জন্য এটা দিছে, এটাই এটার ভিতরে আছে, তাই? তাহলে আমার এটা কিছু করা লাগবে না এটা। তাহলে আমার এক্সেস রিজার্ভ রেশিও হচ্ছে কি আমার 200 বাই আমার কি বলে 800, রাইট? and then আমার হচ্ছে গিয়ে সরি এক্সেস রিজার্ভ তো না, রিজার্ভ রেশিও, রিজার্ভ রেশিও which is আমার 0.25, right? আচ্ছা, এরপরে আমার আসবে
এরপর কি চাচ্ছে মনিটারি বেস হচ্ছে কারেন্সি প্লাস রিজার্ভ so monetary base is equals to 100 plus 200 equals to 300 তাহলে মানি মাল্টিপ্লায়ার কত তাহলে 1 plus 0.125 divided by আমার 0.125 plus excess reserve ratio and required reserve ratio টোটালটাই হচ্ছে 0.25 তো 0.25 তাহলে এটা ইকুয়ালস টু কত হয় 1 plus 0.25 0.125 plus 0.25 আমার হচ্ছে 3 তাহলে মানি সাপ্লাই কত হবে 3 into 300 then 900 এটা বুঝছি ওকে এখান থেকে যদি আমাকে বলতো রিকোয়ার্ড রিজার্ভ রেশিও কত তাহলে আমি কিভাবে বের করতাম এই 200 থেকে 400 মাইনাস দিতাম তাহলে 200 মাইনাস 400 ইজ ইকুয়ালস টু মাই রিকোয়ার্ড রিজার্ভ তাহলে 160 তাহলে এটা রেশিও হইতো 160 বাই 800 which is 0.2 যদি বলতো এক্সট্রা কোয়েশ্চেনে বুঝতে পারলাম ওকে এবার আসি 15 A column in the Wall Street Journal in summer of 2016 discussed gold as an investment. The columnist noted the future can always be different from the past, but if gold shoots far up from here, it won't be following the precedents of the past, it will be violating them. আচ্ছা so এখানে বলতেছে gold as an investment past data acha why were some investors in 2016 worried that there could be a dramatic increase in inflation in the coming years why did some of these investors see gold as a hedge against an expected increase in inflation acha আচ্ছা এখানে তোমাদেরকে আরো ইনফরমেশন দেওয়া দরকার ছিল তো একটা হচ্ছে আচ্ছা এটা আসলে আমরা ওরকম ইম্পর্টেন্ট না বাট যেটা দেখা যায় যে তোমার এটা আসলে এম্পেরিক্যালি দেখা যায় যে গোল্ড প্রাইস is proportional to inflation okay so তোমার এই সময় আসলে তোমার 2016 এ আমার ইনক্রিজ ইন ইনফ্লেশন হওয়ার কারণ হচ্ছে কি তখন আমার যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি আমার এক্সেস রিজার্ভ অনেকে সেভ করে রাখছিল রাইট ওই 2008 এর পর থেকে এক্সেস রিজার্ভ রাখা শুরু করছে বা 2016 এর পর ইকোনমিটা ভালোর দিকে যাচ্ছিল রাইট তো তখন তারা হচ্ছে এক্সেস রিজার্ভ কমায় আনতে শুরু করছে এক্সেস রিজার্ভ কমায় আনা মানে কি এক্সেস রিজার্ভ কমায় আনা মানে হচ্ছে কি তারা লোন বেশি দিবে লোন বেশি দিলে স্পেন্ডিং বেশি হবে and ইনফ্লেশন বেড়ে রাইট তো এটার জন্য ইনফ্লেশন হচ্ছে কি আমার বাড়ার কথা আচ্ছা তো এখানে বলতেছে why did some of the see gold as an hedge মানে হচ্ছে তোমার মিনিমাইজিং রিস্ক ওকে সো আমার রিস্ক অফ ইনফ্লেশনের জন্য আমার কি হওয়ার কথা আমার হচ্ছে গিয়ে
মানির ভ্যালু কমে যাওয়ার কথা। সো এই মানির ভ্যালু কমে যাওয়ার থেকে রিস্ক কমানোর জন্য মানুষজন গোল্ডে ইনভেস্ট করা শুরু করছে, কারণ হচ্ছে গোল্ডের প্রাইস ইজ প্রপোর্শনাল টু আমার ইনফ্লেশন হয়। ওকে, গুড। এরপরের কোয়েশ্চেন বি তে হচ্ছে গিয়ে এরকম কোয়েশ্চেন আসার লাইকলিহুড কম, বাট জাস্ট ফর ইউর ইনফরমেশন আর কি, জেনে রাখা ভালো। What does the columnist mean when writing following the precedence of the past? Gold might not be expected to increase rapidly. So আমরা যে বললাম যে gold price is proportional to আমার inflation, এটা হয়তো বা আমার পারফেক্টলি প্রপোর্শনাল হবে না। সো তাহলে ইন দা লং রান আমাকে অত হেল্প করার কথা না, রাইট, আমার ইনফ্লেশন থেকে বাঁচার জন্য। এইটাই। ওকে, আর কি কি কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাম্বার 16। Question number 16 হচ্ছে গিয়ে monetary policy related. So given that inflation erodes the value of money, should the Federal Reserve or central bank pursue a goal of deflation? Would deflation create some of the same problems as inflation in terms of information communicated by price changes and arbitrary redistribution of income? Okay, প্রথমে আসি যে আমার ডিফ্লেশন রাখা উচিত নাই। প্রথমে হচ্ছে গিয়ে ডিফ্লেশন আমি চাই না, কারণ ডিফ্লেশন মানে হচ্ছে লেস স্পেন্ডিং, আর আমরা যদি ওই সার্কুলার ইকোনমির ব্যাপারটা বিলিভ করি তাহলে লেস স্পেন্ডিং মানে লেস ইনকাম, রাইট? সো আমি এটা চাই না। সো এখন সেম প্রবলেম অফ ডিফ্লেশন হচ্ছে কি আমার ওই যে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, তোমার যেটা যারা হচ্ছে মনে করো ফিক্সড ইনকাম যাদের, তাদের হচ্ছে গিয়ে ইনফ্লেশন হলে কি হয়, যাদের ফিক্সড ইনকাম তাদের ইনফ্লেশন হলে তাদের রিয়েল ইনকাম কমে যায়, রাইট? তাহলে আমার এখানে ইনইকুয়ালিটি বাড়ে। ডিফ্লেশনের জন্য সেম, রাইট? যাদের হচ্ছে ফিক্সড ইনকাম তাদের হচ্ছে ইনকাম বেড়ে যাবে, আর যাদের ফ্লেক্সিবল ইনকাম তাদের ইনকাম বাড়বে না, কমে যাবে আরো, রাইট? ডিফ্লেশনে সেটা হওয়ার কথা আর কি। এরপরে হচ্ছে গিয়ে তোমার আর কি প্রাইস চেঞ্জেস। আচ্ছা হ্যাঁ, ওই যে প্রাইস চেঞ্জেস এ তোমার ওটা আসলে ডিফ্লেশনে আমরা অত দেখি না, বাট স্টিল বলা যাইতে পারে যে প্রাইস, ওই যে তোমার যেসব বলে হচ্ছে গিয়ে মেনু কস্ট, অথবা তোমার হচ্ছে গিয়ে আর কি কি কস্ট আছে ইনফ্লেশনের, শু এন্ড লেদার কস্ট এটসেট্রা এটসেট্রা, এগুলো সবই মানে হচ্ছে কি আমার প্রাইস যে চেঞ্জ হচ্ছে এর কারণে যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট অলওয়েজ আমার প্রাইস আপডেট করা লাগতেছে, এই প্রাইস আপডেটেরও একটা কস্ট আছে। তো এইগুলো আর কি। তো নর্মালি আমার হচ্ছে কি আই ওয়ান্ট আ স্মল স্টেবল লেভেল অফ ইনফ্লেশন, আমি কখনোই ডিফ্লেশন চাই না, এটাই হলো মেইন কথা। বুঝতে পারতেছি? ওকে, এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 17 এ। কোয়েশ্চেন নাম্বার 17 এর মতো একটা কোয়েশ্চেন আসার লাইকলিহুড ভেরি হাই। Okay, use the graphs of federal funds market to analyze each of the following three situations. Be sure that your graphs clearly show the changes in equilibrium fund, federal funds rate, level of reserves, and any shifts in demand and supply. Reserves are scarce. Okay, তাহলে প্রথমে হচ্ছে suppose Fed decides to increase its target federal funds rate from এত to এত,
while also increasing the discount rate from এত to এত so that the Fed can use open market operation to bring about a higher equilibrium funds rate. তাহলে আমার ইন্টারেস্ট রেট আমি কমাবো, সরি বাড়াবো। তাহলে আমি যদি এখন ইন্টারেস্ট রেট বাড়াই, তো প্রথমে মনে করো আমি শুরু করতেছি ফ্রম দিস starting from this equilibrium, right? ওকে, একটা জিনিস এখানে আমার দেখা লাগবে, সেটা হচ্ছে যে যখন এখানে বলতেছে, এই দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা লাগবে, রিজার্ভস আর স্কের্স, এটা যখন বলবে তার মানে হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামটা ইজ সামওয়্যার লেফট অফ এটা, মানে এখানে থাকবে না ইকুইলিব্রিয়াম। এখানে আমার কি রিজার্ভ গুলা স্কেয়ার্স না, কেউ রিজার্ভ ইউজ করতে চাচ্ছে না, রাইট? এর থেকে এই আমার যে রেট অন রিজার্ভস যেটা, সেটা থেকে যদি কম হয় তখন আমি বলি যে রিজার্ভস আর স্কেয়ার্স। তার মানে আমার ইকুইলিব্রিয়ামটা এখানে এন্ড নট এই লাইনে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এরপরে আমাদেরকে বলা হলো যে তোমার ওপেন মার্কেট অপারেশন করে আমি কমাইতে চাই, প্লাস আমার ডিসকাউন্ট রেটও বাড়াইতে চাই। ওকে, তাহলে ওপেন মার্কেট অপারেশন করে আমি যদি রিজার্ভ কমাইতে চাই কি করতে হবে? আমি সিকিউরিটি সেল করব, গভর্নমেন্ট বন্ড সেল করি, ট্রেজারি বিল সেল করি, যাই করি আমি হচ্ছে সেল করব। সেল করে কি করব? মার্কেট থেকে টাকাটা বা রিজার্ভটা কমায় আনবো। তাহলে আমার লেফটওয়ার্ড শিফট হবে সাপ্লাই কার্ভের, এন্ড আমি যেহেতু বলতেছি ডিসকাউন্ট রেট, আমার ডিসকাউন্ট রেট বাড়াই দিব, তাহলে আমার ডিসকাউন্ট রেটটাও উপরে উঠে যাবে। তো এটা ছিল আমার সাপ্লাই 1, এটা সাপ্লাই 2। আগে এখানে ছিল, ওপেন মার্কেট অপারেশন করে বামে গেল, এখন এখানে চলে আসে। তো দিস ইজ মাই নিউ ইন্টারেস্ট রেট। বুঝতে পারলাম? খুবই ইজি। ওকে, এরপরে বলতেছে suppose that the bank increases the demand for reserves, show how the Fed can offset this change through open market operation in order to keep the equilibrium federal funds rate unchanged. Okay, তাহলে এখন আসি আমরা আবার ব্যাংকাই। তো এখানে আসি এখন, এখন হঠাৎ ফর সাম রিজন আমার ডিমান্ড বেড়ে গেল রিজার্ভের, এটা কেন হইতে পারে? তো হঠাৎ করে ডিমান্ড আমার বেড়ে গেল, এটা কেন হবে? এটা কেন হইতে পারে? এটা হইতে পারে ব্যাংক এখন ভয় পাচ্ছে যে আমার ইকোনমির অবস্থা ভালো না, আমি এক্সেস রিজার্ভ রাখি, আমার রিস্ক যেন কম হয়, এই কারণে আমার ডিমান্ড ডানে শিফট করতেছে। তো এটা ডানে শিফট করার সাথে সাথে আমার সেন্ট্রাল ব্যাংক চায় যে ইন্টারেস্ট রেট যেন সেম থাকে, মানে কি এখানে থাকে। তাহলে এখানে থাকতে হলে এখন এইটুক আমার ওপেন মার্কেট অপারেশন করা লাগবে। তাহলে এইটুক আমি ওপেন মার্কেট অপারেশন কি করব? বাই করব। আমি মার্কেটে গিয়ে বন্ডস কিনবো, কিনলে তাহলে আমার সাপ্লাই কার্ভ এখন ডানে শিফট করবে, এন্ড ডিমান্ড কার্ভ আমার এখানে, কিন্তু আমার ইন্টারেস্ট রেটে কোনো চেঞ্জ নেই। বুঝতে পারলাম?
ওকে, এবার আমরা আসি সি তে। সাপোজ দ্যাট দ্য ফেড ডিসাইডস টু ডিক্রিজ দ্য রিকোয়ার্ড রিজার্ভ রেশিও but does not want to decrease it to want the decrease to affect its target for federal funds rate. তাহলে এখন উল্টাটা হবে। তাহলে আমরা আসলে জাস্ট অ্যারো গুলা বাদ দিই। এখন কি হচ্ছে, আমার যেহেতু রিজার্ভ রেশিও রিকোয়ার্ড রিজার্ভ রেশিও কমাই দিছে, তাহলে আমার ডিমান্ড কার্ভ ডানে শিফট করবে, বামে শিফট করবে। এন্ড আমার যদি ফেডারেল ফান্ডস রেট সেম থাকা লাগে, তাহলে আমি ওপেন মার্কেট অপারেশন কি করব, এগেন সাপ্লাই কার্ভ কমাইতে হলে আমার কি করা লাগবে, সেল করা লাগবে। তাহলে আমি সিকিউরিটি সেল করব, মার্কেট থেকে টাকা উঠাই নিব, মানে কি রিজার্ভ কমাই নিব, এন্ড কমায় আমার ইন্টারেস্ট রেট এখানেই থাকবে। বুঝতে পারতেছি? স্যার এখানে ডিমান্ড আর সাপ্লাই কার্ভের হরাইজন্টাল পার্টটা কখন শিফট হবে আর কখন হবে না? রাইট, ভালো কোয়েশ্চেন। আমার এই যে জায়গাটা, এই যে রেটটা, এটা এটা ইজ মাই ডিসকাউন্ট রেট। মানে হচ্ছে আমার সেন্ট্রাল ব্যাংক থেকে আমি যদি লোন নেই, সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নেই, ওটাকে আমি বলি ডিসকাউন্ট লোন। এন্ড ওইটা যদি চেঞ্জ হয়, তাহলে আমার এই সাপ্লাই কার্ভের হরিজন্টাল লাইনটা উপরে শিফট করবে আর নিচে শিফট করবে। সো তারা যদি বলে যে আমার ডিসকাউন্ট রেট বাড়ায় দিলাম, তাহলে ডিসকাউন্ট রেট বাড়ায় দিলে আমার বেড়ে যাবে, তাহলে আমার উপরে শিফট করবে। আর যদি বলে ডিসকাউন্ট রেট কমাই দিলাম, তাহলে আমার নিচে শিফট করবে, নিচে শিফট করবে। ওকে, এন্ড এইটা হচ্ছে কি আমার ইন্টারেস্ট অন রিজার্ভস। মানে আমার সেন্ট্রাল ব্যাংকে যদি রিজার্ভ রাখে, তাহলে সেটাতে আমি ইন্টারেস্ট রেট কত দিব। তাহলে তখন যদি বলে যে আমি এখন আমার সেন্ট্রাল ব্যাংকে যদি রিজার্ভ বেশি রাখে, তাহলে আমি ইন্টারেস্ট রেট বাড়াই, ওটাই বেশি ইন্টারেস্ট দিব, তাহলে আমার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। যদি বলে আমার ইন্টারেস্ট রেট কমাই দিব, তাহলে আমার এখানে এভাবে কমে যাবে। বুঝতে পারতেছি? আর স্যার ডাউনওয়ার্ড পার্টটুকু কখন শিফট করতেছে? কোনটা? ডাউনওয়ার্ড পার্টটুকু ডিমান্ডে? এই পার্টটা? না স্যার, ওই যে ডাউনওয়ার্ড এটা তো এখন ডাউনওয়ার্ড এটা? শিফট করছে রাইট? এটা মানে আমার ডিমান্ড কার্ভ তো অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপিং, মানে কেন হরিজন্টাল হয়ে যাচ্ছে এটার জন্য বলতেছো? মানে এখানে এসে কেন কেন স্লোপ হয়ে এরপরে হরিজন্টাল হলো, এটা স্যার বুঝছি। বুঝছি? জি স্যার। ওকে, অলরাইট, তাহলে এটাই গেল আমাদের মিড টার্ম পর্যন্ত। এইগুলা প্র্যাকটিস করব, আগের গুলা প্র্যাকটিস করব, সবগুলা থেকেই আসবে আসলে। এনি কোয়েশ্চেনস রিলেটেড টু মিড টার্ম? মিড টার্মে 3টা কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে 3টাই অ্যান্সার করতে হবে। ওকে, চয়েস থাকবে না। স্যার আমাদের ম্যাথ টাইপের যে কোয়েশ্চেন গুলো, ওটার উপরে কি আরেকটা প্রবলেম সেট দেওয়া পসিবল? ওগুলা সব আমার বইয়ে আছে, বইয়ে থেকে করলে আমরা পারবো।
ম্যাথ রিলেটেড যা খুঁজতেছো তুমি, ওই যে বন্ড এন্ড স্টক রিলেটেড, ওগুলা সব আমাদের যে বইটা ওইটাতে আছে। আমরা practice করি। একদম সিমিলার ম্যাথ। ওকে স্যার। আর কোনো কোয়েশ্চেন, প্রবলেম? ওকে, তাহলে আমাদের ছুটির পরে দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম।